সেদিন সাউথ মিনিয়াপোলিসের একটা শান্ত পার্কে বসেছিলাম। রোদ ঝলমলে সকাল, সামনে একজন তার গোল্ডেন রিট্রিভারকে ফ্রিসবি খেলানোর চেষ্টা করছে। সবকিছুই খুব সাধারণ, খুব স্বাভাবিক। আমার পাশের বেঞ্চে বসা এক ভদ্রমহিলা তার আইপ্যাডে একটা ডিজিটাল ম্যাপ দেখাচ্ছিলেন। তিনি গত ৩০ বছর ধরেই এলাকাতেই থাকেন। ম্যাপটা দেখে মনে হচ্ছিল কোনো শখের কমিউনিটি মেমোরি প্রজেক্ট। তিনি আঙ্গুল দিয়ে 1.6 কিলোমিটার একটা ত্রিভুজ এলাকা দেখালেন। সাধারণ চোখে ওটা কয়েকটা আবাসিক রাস্তা আর ছোট দোকানের একটা গ্রিড মাত্রা। কিন্তু তিনি যখন ম্যাপের পিনগুলোতে ট্যাপ করতে শুরু করলেন, মুহূর্তেই পরিবেশটা বদলে গেল। তিনি কোনো প্রিয় কফি শপ বা ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের কথা বলছিলেন না। তিনি এমন সব জায়গার চিহ্ন দেখাচ্ছিলেন যেখানে মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রথমে ২০২০ সালের একটা পয়েন্ট, তারপর ২০২৬ সালের জানুয়ারির একদম টাটকা দুটো লাল দাগ। তিনি ফিসফিস করে বলছিলেন, জ্যামিতিটা খেয়াল করেছেন? একদম নিখুঁত। সবচেয়ে অদ্ভুত ছিল তার বর্ণনা করার ভঙ্গি। তার গলায় কোনো আতঙ্ক ছিল না, বরং ছিল এক ধরনের অদ্ভুত নির্লিপ্ততা। তিনি বলছিলেন কিভাবে ফেডারেল এজেন্টরা এই রাস্তাগুলোতে এমনভাবে চলাচল করে যেন এটা কোনো শান্তিপূর্ণ পাড়া নয়, বরং শত্রুপক্ষের কোনো যুদ্ধক্ষেত্র। তিনি নেক্রোপলিটিক্স বা এম্পায়ার বুমেরাংয়ের মতো গাল ভরা সব শব্দ ব্যবহার করছিলেন, যেন বিকেলের আবহাওয়ার খবর দিচ্ছেন। তার কাছে এই ম্যাপটা পথ চেনার জন্য নয়, বরং রাষ্ট্রীয় সহিংসার এক নীরব আর্কাইভ। তিনি বলছিলেন কিভাবে বর্ডার বা সীমান্ত এখন আর মানচিত্রের রেখা নয়, বরং একটা মরণঘাতী জ্যামিতি, যা নির্দিষ্ট কিছু মানুষকে তাদের সদর দরজা পর্যন্ত ধাওয়া করে। আমি যখন পার্ক থেকে উঠে আসলাম, একটা প্রশ্ন আমাকে তাড়া করতে শুরু করল। আমরা কি আসলেই আমাদের শহরগুলোতে বাস করছি, নাকি কোনো অদৃশ্য জেলের ভেতরে বন্দী হয়ে আছি, যার দেয়ালগুলো কংক্রিটের নয়, বরং পলিসি আর নজরদারি দিয়ে তৈরি? আমাদের চারপাশের এই রাস্তা, এই দালান কোঠা, এগুলো কি আসলেই আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, নাকি এগুলো আসলেই কোনো সুপরিকল্পিত মরণফাঁদের নকশা? আজকের আলোচনায় আমরা সেই নকশাটাই উন্মোচন করার চেষ্টা করব। আর এই নকশাটা বুঝতে হলে আমাদের এমন কিছু ধারণা নিয়ে কথা বলতে হবে যা বেশ অস্বস্তিকর। যেমন একটা ধারণা আছে যাকে বলা হয় কার্সারাল আরবানিজম। কার্সারাল আরবানিজম বা কারাগার সুলভ নগরবাদ শব্দটা বেশ ভারী। মানে সাধারণ মানুষের জন্য এর মানেটা কি? শহরটা কি আক্ষরিক অর্থেই জেলখানা হয়ে যাচ্ছে? কথাটা শুনতে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। আপাতদৃষ্টিতে তো তাই মনে হয়, কিন্তু ফাঁটটা ঠিক সেখানেই। আসলে কার্সারাল আরবানিজম মানে শহরের রাস্তায় রাস্তায় দেয়াল তুলে দেয়া নয়। তাহলে কি? এর মানে হল কারাগারের ভেতরে যুক্তি, মানে শাস্তি, নজরদারি আর নিয়ন্ত্রণ। এই জিনিসগুলোই যখন একটা শহর চালানোর মূল নীতি হয়ে ওঠে। ধরুন, সিটি কর্পোরেশনের মূল কাজ যখন রাস্তা মেরামত বা আবর্জনা পরিষ্কারের চেয়ে নির্দিষ্ট এলাকার মানুষকে নিয়ন্ত্রণে রাখা হয়ে দাঁড়ায়, তখন সেই এলাকাটা আর সাধারণ আবাসিক এলাকা থাকে না। বুঝতে পারছি। মানে জীবনযাত্রার মান উন্নয়নের বদলে নজরদারি আর শাস্তি যখন প্রাধান্য পায়। এর কোনো বাস্তব উদাহরণ আছে কি? হাউজিং প্রকল্পগুলো কয়েক দশক ধরে সরকারি বিনিয়োগের অভাবে এই হাউজিংগুলোর অবস্থা খুবই খারাপ। আর এই সংকটকে কেন্দ্র করে সেখানে দুটো মারাত্মক নীতি একযোগে কাজ করে। কি সেই নীতি? প্রথমটা হলো এনওয়াইপিডি এর ভার্টিক্যাল পেট্রোল। একবার ভাবুন তো, পুলিশ শুধু আপনার পাড়ায় বা রাস্তায় টহল গেচ্ছে না, আচ্ছা। তারা আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ছে। আপনার দরজার সামনের করিডোর দিয়ে, সিঁড়ি দিয়ে সারা দিন টহল দিচ্ছে। এটাই ভার্টিক্যাল পেট্রোল। এর মানে হলো নিজের বাড়িতেও আপনার কোনো ব্যক্তিগত গোপনীয়তা থাকছে না। সারাক্ষণ মনে হবে কেউ আপনাকে নজর রাখছে, তাই না? এটা তো সাংঘাতিক। নিজের ঘরেও শান্তি নেই। আর দ্বিতীয় নীতিটা কি বললেন? দ্বিতীয়টা আরও ভয়ঙ্কর। ওটা এনওয়াইসিএইচ এর নিজস্ব নীতি, নাম পার্মানেন্ট এক্সক্লুশন। এই নীতি অনুযায়ী হাউজিংয়ের কোনো বাসিন্দা বা তার অতিথি যদি কোনো অপরাধমূলক কাজের জন্য শুধু গ্রেফতার হয়, আদালতে দোষী সাব্যস্ত হওয়ারও দরকার নেই, শুধু গ্রেপ্তার হলেই চলবে, তাকে সেই হাউজিং থেকে স্থায়ীভাবে বের করে দেওয়া হতে পারে। এক মিনিট, আমি ঠিক শুনলাম? দোষী প্রমাণিত না হয়েও শুধু সন্দেহের বশে গ্রেপ্তার হলেই মাথা গোজার ঠাঁই হারাতে হতে পারে? এটা তো একটা দ্বৈত ফাঁদ। ঠিক ধরেছেন, একদম দ্বৈত ফাঁদ। একদিকে পুলিশি হয়রানির কারণে যখন তখন গ্রেপ্তারের ভয়, আর অন্যদিকে সেই গ্রেপ্তারের কারণেই বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কা। অবিশ্বাস্য। দার্শনিক ম্যারিলিন ফ্রাইয়ের পাখির খাঁচার রূপকটা এখানে খুব ভালোভাবে খাটে। আপনি যদি খুব কাছ থেকে খাঁচার শুধু একটা তার দেখেন, আপনার মনে হবে এটা কোনো বাধাই না, পাখি তো এর পাশ দিয়ে উড়ে যেতেই পারে। কিন্তু যখন আপনি কয়েক পা পিছিয়ে এসে
পুরোটা দেখবেন। তখন বুঝবেন যে অনেকগুলো তার মিলেমিশে এমন একটা কাঠামো তৈরি করেছে যা থেকে বেরোনো প্রায় অসম্ভব। একদম। তার মানে এই পুলিশি হয়রানি একটা তার, উচ্ছেদের নীতি আরেকটা তার। ঠিক তাই। এর সাথে যোগ করুন ওই এলাকার কম অর্থায়নে চলা স্কুল, ভালো খাবারের দোকানের অভাব বা দুর্বল গণপরিবহন ব্যবস্থা, এই সব কিছু মিলে একটা অদৃশ্য খাঁচা তৈরি হয়। এই খাঁচা নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীকে একটা নির্দিষ্ট ভৌগোলিক এবং সামাজিক অবস্থানে আটকে রাখে। তারা চাইলেও সেখান থেকে সহজে বেরোতে পারে না। তাহলে কি পুরো ব্যাপারটা পরিকল্পিত? মানে ইচ্ছাকৃতভাবে একটা এলাকার অবস্থা খারাপ হতে দেওয়া হয় যাতে পরে সেখানে কঠোর পুলিশি ব্যবস্থার একটা অজুহাত তৈরি করা যায়। এর শেষটা কোথায়? অনেক গবেষক ঠিক এটাই মনে করেন। এটা একটা চক্র। প্রথমে আসে অবহেলা, মানে বিনিয়োগ কমিয়ে দিয়ে সংকট তৈরি করা। আচ্ছা। সেই সংকটকে কারণ দেখিয়ে নামানো হয় কঠোর পুলিশি ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে বাড়ে হয়রানি, গ্রেফতার আর উচ্ছেদ। ধীরে ধীরে এলাকাটা খালি হতে শুরু করে। আর তারপর? আর সবশেষে সেই খালি হয়ে যাওয়া জায়গায় প্রাইভেট ডেভেলপাররা এসে ধনী, সাধারণত শ্বেতাঙ্গ বাসিন্দাদের জন্য নতুন ঝকঝকে আবাসন তৈরি করে। এই প্রক্রিয়াকে বলে জেন্ট্রিফিকেশন বা আভিজাত্যায়ন। তার মানে পুলিশ এখানে সেই যন্ত্রের একটা অংশ যা গরিব এলাকাকে ধনী এলাকায় রূপান্তরিত করার পথ তৈরি করে দেয়। শহরের নকশাটাই এখানে একটা অস্ত্র। কিন্তু পার্কের সেই ভদ্রমহিলা তো শুধু নকশার কথা বলছিলেন না, তিনি বলছিলেন ফেডারেল এজেন্টরা রাস্তায় এমনভাবে টহল দেয় যেন এটা কোনো যুদ্ধক্ষেত্র। এটা তো শুধু সাধারণ পুলিশিং নয়। আপনি একদম মূল জায়গায় পৌঁছে গেছেন। এটা সাধারণ পুলিশিং নয়। আর এখান থেকেই আমাদের দ্বিতীয় ধারণাটি আসে, এম্পায়ার বুমেরাং বা সাম্রাজ্যের ফিরে আসা প্রভাব। এম্পায়ার বুমেরাং। হ্যাঁ, ব্যাপারটা হলো, যখন কোনো সাম্রাজ্য বা শক্তিশালী দেশ অন্য দেশে উপনিবেশ স্থাপন করে বা যুদ্ধ করে, তখন সেখানকার মানুষদের দমন করার জন্য তারা কিছু বিশেষ কৌশল ও প্রযুক্তি তৈরি করে। এম্পায়ার বুমেরাং তত্ত্বটি বলে যে সেই একই কৌশল ও প্রযুক্তি একদিন তাদের নিজের দেশেই ফিরে এসে নিজেদেরই প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহৃত হয়। এটা তো বেশ অস্বস্তিকর একটা ধারণা। মানে যা কিছু বিদেশে করা হয় তা একদিন ঘরেও ফিরে আসে। ঔপনিবেশিকতা বিরোধী লেখক এম্মা সেজিয়ার ঠিক এই কথাই বলেছিলেন। তিনি এচ্ছাড়ি কি করেছিলেন যে উপনিবেশের যে বর্বরতা চালানো হয় তা সেখানে থেমে থাকে না। একটা সময় সেই মানসিকতা, সেই অস্ত্রশস্ত্র ঘরের ভেতরেও চলে আসে। এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ হল আমেরিকার 1033 প্রোগ্রাম। 1033 প্রোগ্রাম এটা কি? এটা একটা ফেডারেল প্রোগ্রাম যা পেন্টাগনকে তাদের উদ্বৃত্ত সামরিক সরঞ্জাম, মানে যা তাদের আর লাগছে না। যেমন কি ধরনের সরঞ্জাম? ধরুন মাইন প্রতিরোধী সাজোয়া যান, যাকে MRAP বলে, অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড লঞ্চার, এইসব। বলেন কি? তো এই প্রোগ্রামটায় এইসব সরঞ্জাম স্থানীয় পুলিশ বিভাগকে বিনামূল্যে বা খুব কম দামে হস্তান্তর করার অনুমতি দেয়। প্রোগ্রামের স্লোগানটাই হল ওয়ার ফাইটার থেকে ক্রাইম ফাইটার। যুদ্ধক্ষেত্রের যোদ্ধার অস্ত্র তুলে দেওয়া হচ্ছে শহরের অপরাধ দমনের যোদ্ধার হাতে। তার মানে যে সাঁজোয়া যান ইরাক বা আফগানিস্তানের রাস্তায় চলার কথা, সেটা এখন মিনিয়াপোলিস বা ফার্গুসনের রাস্তায় টহল দিচ্ছে। ঠিক তাই। ফার্গুসনের রাস্তায় একজন প্রাক্তন সেনা সদস্য ঠিক এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি যে যান নিজে ইরাকের যুদ্ধক্ষেত্রে চালিয়েছেন, সেটাই তার নিজের শহরের রাস্তায় তার প্রতিবেশীদের দিকে তাক করা। এর প্রভাব শুধু সরঞ্জামেই সীমাবদ্ধ থাকে না, এটা পুলিশের মানসিকতাও বদলে দেয়। কিভাবে? একজন পুলিশ অফিসারের মানসিকতায় কি পরিবর্তন আসে যখন তার হাতে অ্যাসল্ট রাইফেল আর সাঁজোয়া যান তুলে দেয়া হয়? তখন তার মধ্যে একটা যোদ্ধা মানসিকতা তৈরি হয়। সে যাদের সুরক্ষা দেওয়ার কথা, সে সাধারণ নাগরিকদের শত্রু হিসেবে দেখতে শুরু করে। পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন তরুণকে তখন আর প্রতিবেশী মনে হয় না, মনে হয় বিদ্রোহী বা ইনসার্জেন্ট। তখন আর কমিউনিটি পুলিশিং থাকে না। না, সেটা হয়ে যায় একটা দখলদার বাহিনীর আচরণ। আর এই প্রভাব কি শুধু অস্ত্রের ক্ষেত্রে সীমাবদ্ধ? না না, কৌশল এবং প্রযুক্তিও একইভাবে ফিরে আসে। যেমন ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর নজরদারি চালানোর জন্য যে ড্রোন এবং ডেটা অ্যানালাইসিস কৌশল ব্যবহার করে, সেই একই ধরনের প্রযুক্তি আটলান্টার মতো শহরে একটি ব্যাপক নজরদারি নেটওয়ার্ক তৈরি করতে অনুপ্রাণিত করেছে।
এনওয়াইপিডির একটা বিশেষ ইউনিট ছিল, ডেমোগ্রাফিক্স ইউনিট, যা শহরের মুসলিম সম্প্রদায়কে নজরদারির মধ্যে রাখত। এর কৌশলগুলো মধ্যপ্রাচ্যের কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনের সাথে অনেকটাই মিলে যায়। তার মানে বিদেশের যুদ্ধক্ষেত্রগুলো যেন নিজেদের দেশের পুলিশ বাহিনীর জন্য এক ধরনের পরীক্ষাগার হয়ে উঠেছে। যেমনটা আমরা মিনিয়াপোলিসের ঘটনায় দেখেছিলাম। 2006 সালে শুরুর দিকে মিনিসোটায় 3000 ফেডারাল এজেন্ট মোতায়েন করা হয়েছিল। তৎকালীন আইসি বা ইমিগ্রেশন বিভাগের পরিচালক একে সর্বকালের বৃহত্তম অভিবাসন অভিযান বলেছিলেন। এত বড় অভিযানের জন্য তো কমিউনিটি পুলিশের বদলে একটা সামরিক বাহিনীর প্রয়োজন। একদম। দেশের ভেতরের সীমানাও তখন যুদ্ধক্ষেত্রের মতো হয়ে যায়। আর যখন রাষ্ট্র তার নিজের নাগরিকদেরই শত্রু হিসেবে দেখতে শুরু করে, তখন একটা অত্যন্ত ভয়ের প্রশ্ন সামনে আসে। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো, এই মানসিকতা রাষ্ট্রকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়? যদি নাগরিকদের শত্রু ভাবা হয়, তাহলে রাষ্ট্র তাদের ওপর চূড়ান্ত কোন ক্ষমতাটা প্রয়োগ করতে চায়? এর শেষটা কোথায়? জীবন মৃত্যুর ওপর ক্ষমতা। ঠিক তাই। আর এটাই আমাদের আলোচনার সবচেয়ে অন্ধকার অংশে নিয়ে যায়, নেক্রোপলিটিক্স বা মৃত্যুর রাজনীতি। নেক্রোপলিটিক্স। পার্কের সেই ভদ্রমহিলাও শব্দটা ব্যবহার করেছিলেন। এটা ঠিক কি? আমি বায়োপলিটিক্স শব্দটা শুনেছি, মিশেল ফুকোর ধারণা, যেখানে রাষ্ট্র নাগরিকদের বাঁচিয়ে রাখে কিন্তু কিছু ক্ষেত্রে মরতে দেয়। নেক্রোপলিটিক্স কি এর থেকে আলাদা? এটা তার থেকেও এক ধাপ এগিয়ে এবং আরও ভয়ঙ্কর। ক্যামেরনের দার্শনিক আশিল এমবেম্বে এই ধারণাটি দিয়েছেন। তিনি বলছেন, ঔপনিবেশিক এবং বর্ণবাদী রাষ্ট্রগুলোতে সার্বভৌমত্বের চূড়ান্ত প্রকাশ হল এটা নির্ধারণ করার ক্ষমতা যে কে বাঁচতে পারে এবং কাকে অবশ্যই মরতে হবে। এক মিনিট, কে বাঁচতে পারে এবং কাকে অবশ্যই মরতে হবে? হ্যাঁ, এটা শুধু অবহেলার মাধ্যমে মরতে দেওয়া নয়, বরং সক্রিয়ভাবে মরতে বাধ্য করা। মরতে বাধ্য করা, এর মানে কি? এর মানে হল এমন পরিস্থিতি তৈরি করা যা জীবনকে যাপনের অযোগ্য করে তোলে। রাষ্ট্র এমন পরিস্থিতি তৈরি করে যেখানে নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী শারীরিকভাবে বেঁচে থাকলেও তাদের জীবনটা আসলে মৃত্যুর শামিল। এমবেম্বে এদের বলছেন জীবনমৃত বা লিভিং ডেড। এই ধারণাটা তো খুব বিমূর্ত লাগছে। এটাকে বাস্তবে কিভাবে দেখা যায়? ভূগোলবিদ রুথ উইলসন গিলমোর একে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে, বর্ণবাদ হল রাষ্ট্র অনুমোদিত বা আইন বহির্ভূতভাবে গোষ্ঠীভিত্তিক অকাল মৃত্যুর ঝুঁকি তৈরি এবং তার শোষণ। এখানে মূল শব্দটা হল ঝুঁকি। আর এই ঝুঁকি শুধু পুলিশের গুলি থেকে আসে না? না, ধরুন একটা দরিদ্র কৃষ্ণাঙ্গ এলাকার পাশেই একটা দূষিত রাসায়নিক কারখানা তৈরির অনুমতি দেওয়া হলো। পরিকল্পনাকারীরা জানেন যে এর ধোঁয়ায় সেখানকার মানুষের হাঁপানি হবে, ক্যান্সার হবে, তাদের আয়ু কমে যাবে। এটা একটা নেক্রোপলিটিক্যাল সিদ্ধান্ত। ওহ! অথবা 1960-এর দশকে কোনো কৃষ্ণাঙ্গ পাড়াকে 2 ভাগ করে তার মাঝখান দিয়ে একটা 6 লেনের হাইওয়ে তৈরি করা। এটাও একই রকম সিদ্ধান্ত, কারণ তারা জানতেন যে এটা প্রজন্মের পর প্রজন্মকে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আনবে। ফ্লিন্ট, মিশিগানের মতো শহরে জেনে শুনে দূষিত পানি সরবরাহ করাও এর উদাহরণ। তার মানে সরাসরি হত্যা না করেও মৃত্যুর পরিস্থিতি তৈরি করে দেওয়া। এবার আমি পার্কের সেই মহিলার ম্যাপটার কথা ভাবতে পারছি। তার ম্যাপের প্রত্যেকটা লাল পিন তাহলে এক একটা নেক্রোপলিটিক্যাল সিদ্ধান্তের ফল। প্রত্যেকটা মৃত্যুর পেছনে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা পুরো ব্যবস্থার ছাপ রয়েছে। আপনি একদম ঠিক ধরেছেন। সেই জ্যামিতি যা তিনি দেখতে পাচ্ছিলেন তা হল এই নীতিগুলোরই সম্মিলিত ফলাফল। আর এর পেছনে একটা শক্তিশালী অর্থনৈতিক চালিকা শক্তিও আছে। একে বলা হয় রেশিয়াল ক্যাপিটালিজম বা বর্ণবাদী পুঁজিবাদ। বর্ণবাদী পুঁজিবাদ মানে মানুষের জীবন মৃত্যুর ঝুঁকি থেকেও কেউ লাভ করছে? কিভাবে? যেমন ফার্গুসন শহরের সরকার তার বাজেটের একটা বড় অংশ আয় করত শহরের কৃষ্ণাঙ্গ বাসিন্দাদের ওপর সামান্য ট্রাফিক আইন ভাঙার জন্য বিপুল অঙ্কের জরিমানা করে। তাদের জীবনের ঝুঁকি আর হয়রানিকে রাজস্বের উৎসে পরিণত করা হয়েছিল। কি ভয়ঙ্কর! আরেকটা উদাহরণ হল, যখনই কোনো কঠোর আইন শৃঙ্খলাপন্থী রাজনীতিবিদ নির্বাচিত হন, তখন প্রাইভেট জেলখানাগুলোর শেয়ারের দাম বেড়ে যায়।
কারণ বিনিয়োগকারীরা জানেন যে আরও বেশি মানুষ, বিশেষ করে নির্দিষ্ট বর্ণের মানুষ, জেলে যাবে এবং তাদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে। আর সমাজ এটাকে কিভাবে মেনে নেয়? যখন রাষ্ট্রীয় সহিংসতায় কেউ মারা যায়, তখন তো একটা প্রতিক্রিয়া হওয়ার কথা। এখানেই ব্যবস্থার সবচেয়ে চতুর দিকটা লুকিয়ে আছে। তখন শিকারকেই এমনভাবে উপস্থাপন করা হয় যেন সে সমাজের জন্য একটা থ্রিট ছিল। তাকে এমন একটি উপজনগোষ্ঠীর অংশ হিসেবে দেখানো হয় যা পুরো সমাজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফলে তার মৃত্যুকে শোকের কারণ হিসেবে না দেখে সামাজিক স্বাস্থ্যবিধি বা জননিরাপত্তার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রচার করা হয়। আর মানে বলা হয় যে ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ নয়, বরং এই মৃত্যুটা ব্যবস্থার সফলতারই প্রমাণ। এক কথায়, হ্যাঁ, মৃত্যু এখানে ব্যবস্থার ব্যর্থতা নয়, বরং এর একটি অন্তর্নিহিত বৈশিষ্ট্য। এটা প্রমাণ করে যে ব্যবস্থাটি ঠিক যেভাবে নকশা করা হয়েছে সেভাবেই কাজ করছে। আমরা আলোচনা শুরু করেছিলাম সাউথ মিনিয়াপোলিসের একটা পার্কের বেঞ্চ থেকে, এক ভদ্রমহিলার ডিজিটাল ম্যাপ নিয়ে। সেখান থেকে আমরা শহরের কারাগার সুলভ নকশা, যুদ্ধের অস্ত্রের ঘরে ফেরা এবং সবশেষে রাষ্ট্র কিভাবে জীবনমৃত্যু নির্ধারণ করে সেই ভয়াবহ দর্শন পর্যন্ত পৌঁছলাম। এই তিনটি ধারণা, কার্সেরাল আরবানিজম, এম্পায়ার বুমেরাং এবং নেক্রোপলিটিক্স, একসাথে জুড়ে দিলে একটা খুব স্পষ্ট এবং শীতল ছবি বেরিয়ে আসে। সাম্রাজ্য, নিয়ন্ত্রণ এবং যুদ্ধের যুক্তিগুলো আমেরিকার শহরগুলোকে ভেতর থেকে বদলে দিয়েছে। পার্কে সেই মহিলা বলেছিলেন, সীমান্ত এখন আর মানচিত্রে লেখা নয়, বরং একটা মরণঘাতী জ্যামিতি যা নির্দিষ্ট কিছু মানুষকে তাদের সদর দরজা পর্যন্ত ধাওয়া করে। যা কিছু মানুষের জন্য তাদের নিজেদের পাড়া, নিজেদের বাড়িকেও একটা বিপদসংকুল জায়গায় পরিণত করেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ব্যবস্থাটি কোনোভাবেই ত্রুটিপূর্ণ বা ভাঙা নয়। এটি তার নকশা অনুসারেই নিখুঁতভাবে দক্ষতার সাথে কাজ করে চলেছে।